খুন না করেও সাজা পেতে হয় এক মেয়েকে, কাটাতে হয় ২৮ বছরের বন্দি জীবন। কিন্তু কথায় আছে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর আজকে গল্পে আপনারা দেখতে পাবেন উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে যার পাপের সাজা নিশ্চয়ই পায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ২০২৬ সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ হিন্দি মুভি ফাদ 2, যার আইএমডিবি রেটিং ওপিং 9/10। তাহলে বুঝতেই পারছেন চমৎকার একটি মুভি। কথা না বাড়াই, লেটস জাম্প into the explanation. কাহিনীর শুরুতে আমরা একটা আশ্রম দেখি, যেখানে অল্প বয়সী তরুণী মঞ্জুকে গ্রেফতার করতে দেখি। তাকে গ্রেফতার করা হয় জোড়া খুনের আসামি হিসেবে। কোর্টে তার কেস উকিল যখন পেশ করে, তখন জানা যায় মঞ্জু আশ্রমের দায়িত্বরত ছিল। সেখানে এক প্রেমী দম্পতি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিরাপদ আশ্রয় খুঁজছিল। মঞ্জু তাদের ভরসা দেয় যে তারা এখানে নিরাপদ, কিন্তু কয়দিন পরেই সে তাদের অর্থ আর গয়নার লোভে পড়ে তাদেরকে খুন করে। খুনের সময় সে একবারের জন্য ভাবেনি যে এরা এদের নতুন জীবন শুরু করেছে, আর তাকে ভরসা করে এখানে ছিল। খুনের অস্ত্র হিসেবে টিফিন ক্যারিয়ার পেশ করা হয়। কোর্টে বিচারকের সামনে এই কথাগুলো যখন বলা হয় আর মঞ্জুকে যখন হাতকড়া পরিয়ে আশ্রম থেকে আনা হয়, কখনোই তাকে অপরাধী বলে মনে হয়নি, বরং মনে হয়েছে সে ভীষণ ভয়ে আছে। আমাদের সেই খুনের দৃশ্য দেখানো হয়, কিন্তু কে খুন করেছে? যেহেতু আদালতে সব সাক্ষ্য প্রমাণ সত্য প্রমাণিত হয়, তাই বিচারক তাকে ২৮ বছরের জেল আর ২৫,০০০ টাকা জরিমানা করে। এরপর আমরা অনেক বছর পরে জেলে বয়স্ক মঞ্জুকে দেখি। এইখানে আমরা দেখতে পাই অন্য একজন মহিলা কয়েদিকে সে ২ কাপ চা নিয়ে মঞ্জুর সামনে এসে বসে। এরপর একটা লিস্ট দিয়ে বলে, এটা এই সপ্তাহের লিস্ট। মঞ্জু বলে, এগুলো এসে যাবে, কিন্তু তার আগে গত সপ্তাহের হিসাব ক্লিয়ার করতে হবে। ধার দেনা আর চলবে না। সেই মহিলা হাসতে হাসতে বলে, হ্যাঁ, তোমার প্রেমিকের ভালোই সুযোগ নেওয়া হচ্ছে। তুমি চলে গেলে তো আর কিছুই বাকিতে দেবে না। পরে মঞ্জু বাথরুমে গিয়ে তার রাখা গোপন মোবাইল দিয়ে জেলের এক কনস্টেবল শম্ভুনাথকে কল করে। শম্ভুর সাথে মঞ্জুর জেলে সে পরিচয় ও ভাব হয়েছে। শম্ভু আবার মঞ্জুর নম্বর লটারি দিয়ে সেভ করে রেখেছে। তো মঞ্জু কল করে শম্ভুকে জিজ্ঞেস করে লিস্ট নিতে কখন আসবে। শম্ভু বলে, আজ রাতেই আসবে। এরপর শম্ভু আরো একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু মঞ্জু কল কেটে দেয়। এদিকে আমরা জেলের নতুন জেলার সাহেব প্রকাশ সিংকে রাস্তায় গাড়ি দিয়ে আসতে দেখি। আর অন্যদিকে জেলে প্রকাশের আসার কথা শুনে সাফ সাফাই আর রং এসব চলতে থাকে। এরপর প্রকাশ জেলে এসে নিজের অফিস রুমে বসে। শম্ভু তখন প্রয়োজনীয় কাগজপত্র আর ফাইল সই করিয়ে নেয়। নতুন হিসেবে দায়িত্ব নেয় যে কাগজপত্র হয়ে থাকে আর কি। শম্ভু তার থাকার জায়গা মেরামত নিয়ে কথা বলে। প্রকাশ বলে, আমি সই করে যাচ্ছি, তবে আমার জন্য কিছুই করতে হবে না। আমার পরে যে আসবে জেলার হিসেবে তার জন্য করতে হবে। শম্ভু এবার প্রকাশকে মহিলা জেলে ভিজিটিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। প্রকাশ বলে, মহিলা ওয়ার্ডেনকে জানিয়ে রাখতে, সময় হলে ভিজিটে যাবে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়েছিল, মহিলা কনস্টেবল চারু এসে মঞ্জুকে কয়েকবার ডাকে। মঞ্জু সাড়া দেয় না বলে চারু চলে যাচ্ছিল। তখন মঞ্জু উঠে পড়ে আর চারুকে ডাক দেয়। গেট খুলতে বলে বাইরে যাবে, কিন্তু চারু জানায় তার ডিউটি একটু পরে শেষ হবে, সে রিস্ক নিতে পারবে না। মঞ্জু এরপর কিছু টাকা ঘুষ দিয়ে চারুকে রাজি করায়। চারু গেট খুলে তাকে যেতে দেয় আর তাড়াতাড়ি ফিরে আসতে বলে। এরপর মঞ্জু চুপি চুপি পেছনের গেট দিয়ে কাছে চলে আসে। গেটের অপর পাশে অপেক্ষা করছিল শম্ভু। মঞ্জু এসে দরজায় নক করে আর শম্ভু পাল্টা নক করে উত্তর দেয় যে সে আছে। এরপর দুজনে টুকটাক গল্প করতে থাকে, আর এইভাবেই এতদিন ধরে তারা লুকিয়ে দেখা করত। এরপর শম্ভু তাকে নতুন জেলার প্রকাশের ব্যাপারে জানায়, আর জেলের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানায়। এরপর সাবধানে কাজ করতে হবে। মঞ্জু তাকে আগের সপ্তাহের হিসাব আর এবারের লিস্টের ব্যাপারে বলে, কিন্তু প্রেমিক পুরুষ শম্ভু এখন এইসব বাদ দিয়ে গল্প করতে বেশি পছন্দ করছে। তারা দেয়ালের গোপন অংশ দিয়ে মদের বোতল আদান প্রদান করে। এরপর কথায় কথায় মঞ্জু জিজ্ঞেস করে, এত বছরের আলাপ, কিন্তু শম্ভু কখনো তার পরিবার নিয়ে কিছুই বলেনি। শম্ভু এবার তাকে বলে তার স্ত্রী ছিল, স্রষ্টা মনে হয় তাকে খুব বেশি পছন্দ করতে, তাই তাড়াতাড়ি নিয়ে গেছে। আরেকটা ছেলে আছে যাকে কষ্ট করে পড়াশোনা করিয়ে লোন নিয়ে বিদেশে পাঠিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে সে বিয়ে করেছে, আর বাবার খবর নিচ্ছে না। শম্ভু এখনো সেই লোন টেনে যাচ্ছে। তবে শম্ভুর এসব নিয়ে এখন আর কষ্ট হয় না, কারণ এখন মঞ্জুর সাথে তার পরিচয় হয়েছে। সময় ভালোই কাটে মঞ্জুকে ভেবে। মঞ্জু জিজ্ঞেস করে, আর মেয়েকে মনে পড়ে না? তখন শম্ভু বলে, মেয়ের নাম এরিকা, কিন্তু নামটা অদ্ভুত লাগে শম্ভুর। মঞ্জুর কাছে অবশ্য ভালোই লেগেছে। এরপর তারা আকাশের তারার সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতেই ভেতরের ঘন্টার আওয়াজ পায়। মঞ্জু দ্রুত উঠে চলে যায় বিদায় নিয়ে, তবে ফিরে এসে আবার শম্ভুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যায়। শম্ভু তো অনেক খুশি হয়। এরপর শম্ভু জেলের বাগানে গিয়ে শাকসবজি তোলে আর ভ্যানে করে নিয়ে গিয়ে জেলের এরিয়ার মধ্যে দিয়ে বাইরে যাচ্ছিল। মেইন গেটের কনস্টেবলরা তাকে চেকিং এর জন্য আটকায়। শম্ভু বলে, তাকে সন্দেহ করার কি আছে? এক কনস্টেবল বলে, ভালো ইনকাম হচ্ছে।
শম্ভু বলে, জীবিকার তাগিদে করতেই হয় আর কি। তাও তারা সবজির ব্যাগে ছুরি দিয়ে আঘাত করে চেক করতে থাকে। শম্ভু নিষেধ করে, কারণ এতে সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর তাকে সন্দেহ করে, লাভ কি। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। শম্ভু সবজির ঝুড়ি এনে তার রুমে একটা বড় ফ্রিজে রাখে। পরের দিন প্রকাশের সাথে জেলের ওয়ার্ডেন কনস্টেবলরা পরিচিত হতে আসে। জিতেশ ছিল হেড ওয়ার্ডেন, আর নাদিম খান আসে তার সাথে ফুলের তোড়া আর দামি ব্র্যান্ডের মদ নিয়ে। নাদিম খান বলে, এগুলো নাকি ভোলে ভাইয়ের তরফ থেকে এসেছে। ভোলে ভাই মানে কেশব, এমএলএর ছোট ভাই। কেশবের যেন ভালো খাতির যত্ন হয়, তাই নতুন জেলা সাহেবকে ঘুষ দেয় আর কি। প্রকাশ প্রথমে জিনিসগুলো দেখে, এরপর এক এক করে মাটিতে ফেলে দেয়। এমনকি দামি ব্র্যান্ডের বোতলটাও ভেঙে ফেলে দেয়। এরপর জিজ্ঞেস করে এসবের মানে কি। নাদিম বলে, আগের জেলা সাহেবও এরকম উপহার নিত। প্রকাশ বলে, আগে কি হয়েছে সেটা আগেই চলে গেছে। আমি যতদিন এখানে আছি, এখানে এইসব চলবে না। মদ গাঁজা এসব কিছুই এখানে আনা যাবে না। এরপর সে সবাইকে যেতে বলে। বোঝাই যায় যে প্রকাশ খুব বেশি সৎ আর কড়া স্বভাবের মানুষ। এদিকে মহিলা জেলে আরো কয়েকজন নতুন কয়েদি আসে, যার মধ্যে একটা অল্প বয়সী মেয়েও ছিল। সে ভয়ে ভয়ে জেলের মধ্যে ঢোকে অন্য কয়েদিদের সাথে। মেয়েটার নাম নয়না কুমারী, বয়স 22। চোখ মুখ দেখে মনে হয় না সে একজন অপরাধী। এরপর মহিলা ওয়ার্ডের নাম ধরে ধরে ডেকে এক একজনকে চেকিং করে জেলে রাখার জন্য পাঠাচ্ছিল। কিন্তু যখন নয়নার চেকিং এর সময় আসে, সে কনস্টেবলকে বাধা দেয়। মহিলা ওয়ার্ডেন গিয়ে জোর জবরদস্তি করে জামা কাপড় খুলে চেকিং করে। নয়না ভয়ে কষ্টে নীরবে চোখের পানি ফেলে। এরপর যখন মহিলা ওয়ার্ডেন সেখান থেকে তাকে সেলে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, তখন মঞ্জু দূরে দাঁড়িয়ে নয়নাকে দেখছিল। হয়তোবা তার নিজের প্রথম দিনের কথা মনে পড়েছিল। মঞ্জু এরপর একটা মহিলাদের দলে গিয়ে বসে তাস খেলা দেখছিল। তখন মঞ্জু একজনকে জিজ্ঞেস করে নয়নার ব্যাপারে। সে মহিলা জানায়, মিথ্যা কেসে মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছে হয়তো। মঞ্জুর কিছুটা আফসোস হয় মেয়েটার জন্য। রাতে মঞ্জু আর চারু একসাথে শম্ভুর দেয়া ড্রিঙ্কস নিয়ে বসে। ড্রিঙ্কস করতে করতে চারু জিজ্ঞেস করে, জেল থেকে বেরিয়ে তার প্ল্যান কি, কোথায় যাবে। মঞ্জুর তেমন কোনো জায়গা বলতে পারে না। চারু মঞ্জুরকে তার সাথে থাকতে বলে, আর শম্ভু তো পাশের বাড়িতেই থাকে। একসময় চারু জিজ্ঞেস করে, মঞ্জু কি সত্যিই দুজনকে খুন করেছিল। মঞ্জু এবার অতীত স্মৃতি মনে করে। এরপর বলে, তোমার কি মনে হয়। চারু বলে, এখন মনে হওয়া নিয়ে কি হবে, যা শাস্তি হবার তা তো হয়েই গেছে। মঞ্জু বলে, আমার কাছে এখনো এটা দুঃস্বপ্নের মতোই মনে হয়। মনে হয় এই তো একদিন ভেঙে যাবে। এর থেকে ভালো এসব নিয়ে আর না ভাবা। পরের দিন নয়না সহ 4জন মহিলা কয়েদিকে জামিনের কাগজের জন্য থানায় নিয়ে যাওয়ার জন্য ডাক দেওয়া হয়। নয়না ভীষণ খুশি হয়ে গাড়িতে গিয়ে বসে। আর এই একই গাড়িতে কেশবকেও রাখা হয়েছিল। আমরা কেশবকে গাড়িতে ওঠার জন্য আসতে দেখি। কেশব এবার পাশের 2টা কুকুরছানা দেখে এগিয়ে যায়, আর সেগুলোকে আদর করে কোলেও নেয়। নয়না এসব দেখে ভাবে, ছেলেটা কত ভালো। কিন্তু না, আমাদের ভুল ভেঙে যায় যখন কেশব ছানা দুটোকে গাড়ির চাকার সামনে রাখে। মানে গাড়ি চললেই বাচ্চাগুলো পিষে যাবে। নয়না এমন নৃশংস কাজ দেখে ঘাবড়ে যায়। ওর মনে হয় কেউ নিশ্চয়ই বাচ্চাগুলোকে বাঁচাবে, কিন্তু কেউ কোনো কথাই বলে না। কেশব বাচ্চা দুটো 2 চাকার সামনে রেখে গাড়িতে উঠে বসে আর গাড়ি স্টার্ট দিতে থাকে। ড্রাইভারও কিছুটা সময় স্তব্ধ হয়ে যায়। নয়নার তো ভয় আরো বাড়তে থাকে। এ কোন সাইকোর সঙ্গে দেখা হয়ে গেল। কেশব এবার ঝাড়ি দিয়েই গাড়ি স্টার্ট দিতে বলে। গাড়ি চলতে শুরু করে আর বাচ্চাগুলো পিষে মারা যায়। বাচ্চাগুলোর শেষ সময়ের কান্না শুনে মা কুকুরটা আর্তনাদ করতে করতে গাড়ির পেছনে কিছুক্ষণ ছুটতে থাকে। কি মর্মান্তিক ঘটনা। সারা রাস্তা কেশব তো নয়নার দিকে বিচিত্র দৃষ্টিতে তাকায়। নয়নাও ঘাবড়ে যায়। ভয় পেয়ে ওড়না মাথায় দিয়ে জড়সড় হয়ে বসে থাকে। এরপর থানা আসলেই সবাই যখন এক এক করে নেমে চলে যায়, তখন কেশব মহিলা ওয়ার্ডেনের হাত ধরে পাশে টেনে বসায়। গায়ে হাত দিয়ে ঘনিষ্ঠভাবে বসে কথা বলতে থাকে। মহিলা ওয়ার্ডেন অস্বস্তি বোধ করে, কিন্তু কিছু বলতেও পারে না। কেশব প্রথমে টাকা দিয়ে মহিলা ওয়ার্ডেনের ব্লাউজের ভাঁজে গুঁজে দেয়। এরপর নয়নার নাম জিজ্ঞেস করে। এই মেয়েকে এখন তার মনে ধরেছে। মহিলা ওয়ার্ডেন সহজে উত্তর না দিলে হুমকি দেয়, তাই সে বাধ্য হয়ে নয়নার নাম বলে চলে যায়। থানায় নয়না যখন জামিনের ব্যাপারে তার উকিলের সাথে কথা বলছিল, তখন তার পাশের ছেলেই ছিল কেশব। কেশবের উকিল তাকে বলে, এখন কেশবের জন্য জেলে থাকাই ভালো, না হলে তাকে জামিন করানো ব্যাপার না। কেশব এবার নয়নার উকিলকে ডেকে পাঠায়। তার থেকে জানতে পারে নয়নার দ্রুত জামিন হয়ে যাবে। কিন্তু কেশব বলে, ওর জামিন করানো যাবে না। একে এমএলএ এর ভাই, তার উপরে সাইকোটাইপ, তাই উকিল আর কথা বাড়ায় না। তবে নয়নার ভেতরে ভয় আরো বাড়তে থাকে। এদিকে প্রকাশ মহিলা কয়েদিদের সঙ্গে দেখা করতে আসবে বলে সবাই একটা বড় রুমে অপেক্ষা করতে থাকে। প্রকাশ আসে আর নিজের পরিচয় দেয়। এরপর বলে, আমি অনেক বছর ধরে আপনাদের মতো কয়েদিদের শাসন করার কাজ করে আসছি, আগামীতেও করব। তবে আপনারা আমাকে সেভাবে ভয় পাবেন না। যদি আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকে, সেটা লিখে অভিযোগ বক্সে জমা দেবেন, আমার কাছে পৌঁছে যাবে। এটুকু বলেই প্রকাশ বিদায় নেয়। কিন্তু প্রকাশের নাম শুনে মঞ্জুর কেমন যেন একটা পরিচিত মনে হয়। সে এই নাম নিয়ে ভাবতে থাকে। রাতেও সে এটা নিয়ে ভাবছিল, আর তখন সে নয়নার কান্না শুনতে পায়। মঞ্জু উঠে গিয়ে নয়নার বিছানার পাশে যায় আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। নয়না বলে, আমি চুরি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। মঞ্জু বলে, এখানে এসে সবাই একে একই কথা বলে, সে অপরাধ করেনি। এরপর নয়না আরো কান্না করে আর মঞ্জুর কোলে মাথা রাখে। মঞ্জু তার পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেয়। নয়নার মধ্যে
সে হয়তো নিজেকেই খুঁজে পায়। পরের দিন সকালে কেশবকে দেখা যায় তার দলের সাথে একটা গাছের নিচে বসে গল্প করছে আর জেলের জীবন নিয়ে আফসোস করছে। দূরে কুয়ার পাড়ে এক বয়স্ক লোক কাপড় কাচতে থাকে। এতে কেশব অনেক বিরক্ত হয় আর তাকে এদিকে আসতে বলে, কিন্তু লোকটা কানে শুনতে পায় না দেখে কেশব একটা ঘটি ছুঁড়ে মারে। এইবার বয়স্ক লোকটা কেশবের দিকে আসে। লোকটা আসতেই কেশব তার উপর রেগে যায় কেন তাকে সাড়া দেয়নি। এলোপাথারি ভাবে সে লোকটাকে নির্মম ভাবে মারতে থাকে। এমনকি একদম সাইকোদের মতো লোকটাকে স্যান্ডেল দিয়ে মারতে মারতে আধমরা করে ফেলে রেখে চলে যায়। কিন্তু কেউ শব্দ করারও সাহস পায় না। তখন প্রকাশ সেখানে আসে এই ঘটনা দেখে, আর এটাও দেখে যে কেউ প্রতিবাদও করলো না। এমনকি এই ঘটনা নিয়ে কারো ভ্রুক্ষেপই নেই। এরপর আমরা কেশবকে একটা সিঙ্গেল সেলে দেখি। জেলে কেউ বেশি হাঙ্গামা করলে তাকে আলাদা একটা সিঙ্গেল সেলে রাখা হয়। রুমটায় একটা জানালা, একটা দরজা, ছোট্ট জায়গা। সেই সাথে অন্য কয়েদিদের থেকে বহু দূরে, যাকে সলিটারি কনফাইনমেন্ট বলা হয় আর কি। কেশবকে সিঙ্গেল সেলে দেওয়ার আধা ঘন্টার মধ্যেই প্রকাশের কাছে তার উপর অফিসারের ফোন আসে যেন কেশবকে ছেড়ে দেওয়া হয়। প্রকাশ তো কেশবের অপরাধের কথা বলে, কিন্তু অফিসার বলে এটা অর্ডার, আর এখনই কেশবকে সলিটারি কনফাইনমেন্ট থেকে বের করে আনো। এরপর তো কনস্টেবল গিয়ে কেশবকে বের করে সেল থেকে নিয়ে আসে। কেশবের ভাব যেন একদম রাজার মতো। কেশব বের হয়ে তার দলের সাথে এসে বসে, আর তখন উপর থেকে প্রকাশ রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেশবকে দেখে বোঝা যায় সে মনে মনে প্রকাশকে এক প্রকার চ্যালেঞ্জ করছে। রাতে প্রকাশ বিরক্তি আর ডিপ্রেশনের জন্য ড্রিঙ্কস করছিল। এদিকে নাদিম খান জেলে বসে কেশবের সাথে ড্রিঙ্কস করছিল আর প্রকাশের নিন্দা করছিল। ওপর অফিসার প্রকাশকে যখন ফোন করে আর কেশবকে ছেড়ে দিতে বলে, তখন তার মুখ দেখার মতো ছিল। আর প্রকাশ তো এমএলএর দিয়ে উপহার রিজেক্ট করে দিয়েছে, এর রাগও আছে। এরপর কেশব তার গোপন ফোন থেকে প্রকাশকে কল করে। কেশব পরিচয় দিলেও প্রকাশ চিনতে পারে না, কিন্তু পরে কেশব পরিচয় ঠিকমতো দেয় আর ইনস্টল করে কথাও বলে। রাগে ক্ষোভে প্রকাশ ফেটে পড়ে। পরের দিন অর্ধেক মাতাল নাদিম খান ডিউটি করতে চলে যায়। প্রকাশ বাড়িতে বসে কিছুক্ষণের জন্য ভাবে, কিন্তু তার রাগ কমে যায়। তাই সে গাড়ি নিয়ে জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জেলের মেন গেটে এসে সে চিৎকার করে আর গেট খুলতে বলে। অর্ধেক মাতাল নাদিম খান এসে কোনো রকমে গেট খুলে দেয়। প্রকাশ তো এই অবস্থা দেখে রাগে ফুঁসতে থাকে। এরপর কেশবের সেলের দিকে সোজা গিয়ে ঢুকে যায়। নাদিম আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রকাশ গিয়ে কেশবকে এলো পাতাড়ি মারতে থাকে। কিল, ঘুষি, চড়, লাথি একের পর এক দিতেই থাকে, যেন সে পাগল হয়ে গেছে। মারতে মারতে নিজের হাতের আংটিতে নিজেই ব্যথা পায়। পরে আংটি খুলে ফেলে দেয় আর আবারও মারতে থাকে। মারতে মারতে এক প্রকার আধমরা করে বেরিয়ে আসে। এরপর নাদিমকে তালা মেরে দিতে বলে। কেশব তো আধমরা হয়ে পড়ে, কিন্তু তার অন্য প্ল্যান চিন্তায় আসে। এদিকে জেলের রুমে বসে মঞ্জু ক্যালেন্ডারের দিন গুনে গুনে বাদ দিচ্ছিল আর দেখছিল আর কয়দিন আছে। তখন তার নজর পড়ে নয়না তার বিছানায় নেই। এরপর চারু আসলে চারুকে বলে গেট খুলে মঞ্জু বের হয়। এরপর আস্তে আস্তে সে পাশের বিল্ডিং এর পেছনে গিয়ে দাঁড়ায়। পরের দিন দেখা যায় কেশব জেল থেকে পালিয়েছে। উপর মহল প্রকাশকে কল করে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। এমএলএ এর ভাই পালিয়েছে, কিছু হলে এমএলএ আস্ত রাখবে না, যত দ্রুত সম্ভব কেস সমাধান করতে হবে। প্রকাশ কল রেখে এবার সব কনস্টেবলকে জিজ্ঞেস করে এখন কার ডিউটি ছিল, কে কখন কি করছিল, আর কখন দেখলো কেশব নিখোঁজ। জানা যায় সকালে রোল কলের সময়ও কেশবের আওয়াজ পাওয়া যায়নি, আর তখন তার কাছে গিয়ে দেখা যায় বাইরে থেকে তালা মারা হলেও ভেতরে কেউ নেই। এরপর তো সবাই সব জায়গায় সার্চ করে, কিন্তু কোথাওই পাওয়া যায় না। তখন এটা এক বিশাল সমস্যা হয়ে যায়। তো প্রকাশ এবার শম্ভু আর নাদিম বাদে বাকিদেরকে বাইরে যেতে বলে। শম্ভু ও নাদিমকে বুঝিয়ে দেয় কতটুকু বলা যাবে আর কোনটা বলা যাবে না। পুলিশ অফিসার তদন্ত করতে আসবেই গিয়েছে। যথারীতি পুলিশ অফিসার আতিত সিং এসে হাজির হয়। কেশবের মিসিং কেস নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আতিতকে ডেকে পাঠানো হয়েছে। এখন প্রকাশের টাইটেলও সিং আর এই অফিসারের টাইটেলও সিং। এটা নিয়ে প্রকাশ তার সাথে একটু মজা করছিল। এদিকে শম্ভু এসে উকি ঝুঁকি মেরে দেখছিল বাইরে থেকে। প্রকাশ তাকে ভেতরে ডেকে আসতে বলে আর পুলিশ অফিসার আতিতকে কেশবের সেলে নিয়ে যেতে বলে। অফিস রুম থেকে সেলের দিকে যেতে যেতে আতিত শম্ভুকে বিভিন্ন প্রশ্ন করে। জিজ্ঞেস করে কাল রাতের কাণ্ডের সময় সে কোথায় ছিল। শম্ভু জিজ্ঞেস করে কিসের কাণ্ড। আতিত বলে তো অভিনয় করতে হবে না, আমি গার্ডের থেকে সবকিছু জেনেছি। শম্ভু বলে আমি বাড়িতেই ছিলাম। আতিত এরপর জিজ্ঞেস করে কার ডিউটি ছিল। শম্ভু জানায় রেজিস্টার দেখে বলতে হবে। তখন আতিত তাকে রেজিস্ট্রি খাতা আনতে বলে আর এমন কাউকে আনতে বলে যে জেলের যাবতীয় খবর জানে। শম্ভু রেজিস্টার খাতা আনতে যায় আর আতিত এখন কেশবের সেলের পরিস্থিতি দেখছিল। জিনিসপত্র ভাঙাচোরা, ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। মানে কাল রাতে মারামারির পরে কেউ গুছায়নি। শম্ভু এরপর খাতা নিয়ে বেরিয়ে আসে আর খাতা দেখে নাদিম খানের নাম বের হয়। আতিত শম্ভুকে বলে নাদিমকে আনার ব্যবস্থা করতে, আর শম্ভুকে আবারও জিজ্ঞেস করে সে কোথায় ছিল। শম্ভু বলে সে তার নিজের বাড়িতে বসে মদ খাচ্ছিল। পরে বাইরে এসে আতিত বলে এক লাইনের উত্তর দিলে কাজ হবে না, আমার পুরো গল্প জানতে হবে। শম্ভু বলে আপনি যা জানেন আমিও তাই জানি, পুরো জেলের মানুষ তাই জানে, কিন্তু শম্ভু তাকে আনঅফিসিয়ালি হেল্প করতে পারে যদি আতিত বাইরে এ ব্যাপারে না বলে। আতিত তখন থাকার রুমের কথা জিজ্ঞেস করে। শম্ভু বলে একটা আছে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আতিত বলে আমার সমস্যা নেই। এরপর আতিতকে একটা রুমে নেওয়া হয় যার তদন্তের কাজ করার জন্য। শম্ভু এখানে নাদিমকেও নিয়ে আসে। নাদিম প্রথমে ভয় পেয়ে গেলেও শম্ভু তাকে সাহস দেয়। এরপর রুমে এসে দেখা যায়
আতিথ চুলায় চা বানাতে ট্রাই করছে। শম্ভু এগিয়ে গিয়ে চা বানাতে চায় আর আতিথকে নাদিমের সাথে কথা বলতে বলে। এরপর আতিথ টেবিলে থাকা একটা ব্ল্যাকবোর্ড দেয়ালে টাঙিয়ে নাদিমকে চেয়ারে বসতে বলে। নাদিম এসে বসলে আতিথ জিজ্ঞেস করে পুরো ঘটনাটা কি। নাদিম রাতের ঘটনা বলতে শুরু করে, কিভাবে প্রকাশ রাতে রেগেমেগে এসে প্রায় দরজা ভেঙে চুরে ভেতরে যায় আর বেধড়ক মারধর করতে শুরু করে। এরপর প্রকাশ চলে গেলে নাদিম আবার গেট লক করে দেয়, কিন্তু এখানে এসে আর কেশবকে পাওয়া যায় না। এরপর আতিথ অন্যান্য কনস্টেবল আর কেশবের দলের ছেলেদেরকেও জিজ্ঞাসাবাদ করতে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো ক্লু পাওয়া যায় না, শুধু কেশবের দলের এক ছেলের মাধ্যমে জানা যায় কেশব নাকি নতুন মেয়েরা আসলে তার মধ্যে থেকে কাউকে দেখে পাগল হয়ে যেত আর পাগলামি করত। ইদানিং নয়না নামের মেয়ের জন্য দিওয়ানা অবস্থা ছিল। এরপর আতিথ মহিলা ওয়ার্ডেনের অফিসে যায় আর ওখানে গিয়ে কিছু কয়েদিদের সঙ্গে কথা বলে। এরপর নয়নাকে রুমে রাখে। নয়না গিয়ে বসতেই আতিথ জিজ্ঞেস করে সে কেশবকে চেনে কিনা। নয়না বলে সেভাবে চেনে না, শুধু গাড়িতে করে জামিনের জন্য যেদিন গিয়েছিল সেদিন দেখেছিল, এর বেশি কিছু না। কিন্তু আতিথ আরো প্রশ্ন করে, বিস্তারিত জানতে চায়। নয়না বলে এর থেকে বিস্তারিত আর কিছু নেই। শম্ভু বলে বাচ্চা মেয়ে হয়তো ঠিকই বলেছে, এত প্রশ্ন করে কি লাভ। আতিথ কিছুটা রেগে যায় আর উঠে চলে যায়। শম্ভুও পেছনে পেছনে যায়। মহিলা ওয়ার্ডেন আর নয়না চুপচাপ একে অন্যকে দেখতে থাকে। সেদিন রাতে আতিথ তার রুম থেকে জেলের মেইন গেট পাহারা দেয়া কনস্টেবলদের একসাথে আগুন পোহাতে দেখে। সে নিজেও তাদের সাথে আড্ডা দিতে থাকে। এরপর আতিথ জিজ্ঞেস করে জেলার সাহেব কি এখানে আসে না। একজন বলে উনি শুধু একদিন এসেছিল। এরপর কথায় কথায় শম্ভু যে ডিউটি ছাড়াও আসা যাওয়া করে এটাও সামনে আসে। আতিথ জিজ্ঞেস করে এর কারণ। অন্য এক কনস্টেবল সাধারণ বিষয় বলে এড়িয়ে যেতে বলে। শম্ভুর ছেলেকে বিদেশে পাঠাতে লোন করেছিল, সেই লোন শোধ করতেই জেলের ভেতর থেকে শাকসবজি নিয়ে বাইরে বিক্রি করে কিছু বাড়তি ইনকাম করে। এই জন্যই ডিউটি ছাড়াও মাঝে মধ্যে আসা যাওয়া চলে। এবার সেদিনের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা শম্ভুনাথকে আগের দিনের মতো সবজির ভ্যান নিয়ে বের হতে দেখি। শম্ভু পার হয়ে যাচ্ছিল, কিন্তু এক কনস্টেবল এসে তাকে চেকিং করে আটকায়। কিন্তু অন্যজন বলে আর কি চেকিং করবে, হয়ে গেছে চেকিং। কিন্তু সেই কনস্টেবল শম্ভুকে দাঁড় করিয়ে আবার ছুরি এনে খুঁচিয়ে চেক করতে থাকে। এবার শম্ভু বলে এভাবে সবজি নষ্ট করে লাভ কি, আমাকে দাও, আমি দেখে কিভাবে চেক করতে হবে। এরপর নিজেই একবার আলতো করে ধরে ধরে চেক করে, আবার নিজেই পাগলের মতো ছুরি দিয়ে কোপাতে থাকে। কনস্টেবল নিজেই ঘাবড়ে যায়। পরে শম্ভুকে ছেড়ে দেওয়া হয়। এরপর শম্ভু গেটের বাইরে গিয়ে আবার ফিরে আসে আর কনস্টেবলদের সাথে এক বোতল মদের আসর আর টুকরা গল্প জমাতে থাকে। এরপর শম্ভু বের হয়ে ভ্যান নিয়ে অনেক দূরে নিরিবিলি আসার পর চারদিকে ভালো করে চেক করে একটা বস্তা তুলতে যায়, কিন্তু তখন তার হাতের রক্ত লেগে যায়। মোবাইলের আলো জেলে সে ভালো করে দেখে। এরপর দ্রুত ভ্যান জ্বালিয়ে চলে যায়। এইবার আমরা সেই সবজি দোকান দেখি যেখানে শম্ভু সবজি বিক্রি করতে আসতো। ছোট নামের একজন সেখানে মদ খেয়ে রাতে শুয়েছিল। সেইখানে আতিথ আসে আর ছোটকে ডেকে তুলে শম্ভুর ব্যাপারে জিজ্ঞেস করে। ছোট ভাবে জেল থেকে সবজি চুরি করে বাইরে বিক্রি করার জন্য মনে হয় কেস করবে। এইসব বলে সে আর্তনাদ করতে থাকে। আতিথ বলে ফাওয়ালা বাদ দিয়ে যা জিজ্ঞেস করছি তাই বলো। শম্ভু লাস্ট কবে এসেছিল, পুরো কাহিনী বলো। ছোট বলো 4-5 দিন আগে এসেছিল রাতে, আর আমাকে বলেছিল দারু নিয়ে আসতে। এরপর সেই সিন দেখানো হয়। আর ছোট বলেছিল এত রাতে দারু কই পাবে, কিন্তু শম্ভু তাকে জোর করে পাঠিয়ে দেয়। এরপর ছোট চলে গেলে দুইটা সবজির বস্তা রেখে আরেকটা বস্তা সে ভ্যানে করে নিয়ে চলে যায়। এরপর ছোট এসে আর শম্ভুকে দেখতে পায় না। সিন বর্তমানে আসে আর আতিথ জিজ্ঞেস করে এখন শম্ভুকে কোথায় পাবে। ছোট জানায় সে বাসাতেই আছে হয়তো। তখন আমরা শম্ভুকে তার বাড়িতে ড্রিঙ্কস করতে দেখি। আর তখন দরজায় নক করে আতিথ এত রাতে কে আসলো ভেবে একটু ঘাবড়ে যায়। এরপর দরজা খুলে আতিথকে দেখে তাকে সাদর সম্ভাষণ জানায় শম্ভু। এরপর বসতে বলে আর মদের বোতল আস্তে আস্তে সরিয়ে ফেলে। আতিথ বলে তার সমস্যা নেই, তার জন্য এক পেক ড্রিঙ্কস বানাতে। শম্ভু তখন খুশি হয়ে গ্লাস রেডি করে। আতিথ এদিক ওদিক দেখে বড় ফ্রিজার দেখতে পায়। এত বড় ফ্রিজার দেখে আতিথ অবাকই হয়। তখন শম্ভু বলে একজন খুশি হয়ে গিফট করেছিল, এখন সরকারি ঘরে থাকে, বিল সরকারের যাবে তাই রেখে দিয়েছে। আতিথ বলে তাহলে এখন সরকারের টাকা আপনি ফ্রিজের গ্যাস খরচ করেন। শম্ভু বলে শুধু ফ্রিজ না, এসিও চালাই স্যার। আতিথ সত্যি এসি মনে করে আর চা দিয়ে খুঁজতে থাকে, কিন্তু শম্ভু বলে ফ্রিজারের ঢাকনা খুলে রাখলেই ঘর ঠান্ডা হয়ে যায়। এরপর শম্ভু ফ্রিজার থেকে বরফ নিয়ে মদের গ্লাসে দেয়। তখন আতিথ বলে সে কাল চলে যাবে। শম্ভু জিজ্ঞেস করে তার কাজ হয়ে গেছে কিনা, জিজ্ঞাসাবাদ কি শেষ। আতিথ বলে আপনি ছাড়া সবাইকে জিজ্ঞেস করা শেষ। শম্ভু একটু ঘাবড়ে যায়, তারপর গুছিয়ে বলে কি জিজ্ঞেস করবেন করেন। আতিথ তখন জেল থেকে শম্ভুর সবজি এনে বাইরে বিক্রি করার কথা উঠায়, এমনকি ছোটর কাছ থেকে সেদিন রাতে যে তথ্য পেয়েছি সেটাও বলে। শম্ভু বলে আপনি তো সব জেনে এসেছেন স্যার। আতিথ জিজ্ঞেস করে এই কথা আগে বললে না কেন। শম্ভু বলে এইসব লজ্জার কথা কিভাবে বলি, ছেলেকে টাকা লোন করে বিদেশে পাঠালাম, এখন সে আমাকে ভুলে গেছে। এইসব সবজি চুরি করে বিক্রি করে আলাদা ইনকাম করে লোন মিটাই, এইসব কি বলার মতো কথা। আতিথ বলে এসব তো আমি জানি, আর আমি কেন, জেলের সবাই জানে। কিন্তু আপনি এটা বলেন সেদিন রাতে ছোটুকে দারু আনতে বললেও কেন দারু না নিয়ে এসে চলে আসলো। শম্ভু বলে বয়স হয়েছে তো, এখন আর এত দখল নিতে পারবো না, তাই মাঝে মধ্যে ইচ্ছা করে বাদ দিতে হয়। আর সেদিনও ক্লান্ত ছিলাম, ছোটও দেরি করছিল তাই চলে এসেছিলাম। এরপর শম্ভু উল্টো জিজ্ঞেস করে আপনার কি মনে হয় স্যার,
আমি কেশবকে রাস্তায় ভরে বাইরে এনে বের করে দিয়েছি। আতিথ রিল্যাক্স করার জন্য বলে, এসব বাদ দেন, আপনার কখনো টাকার প্রয়োজন হলে আমাকে বলবেন। শম্ভু বলে, যতদিন বলশক্তি আছে ততদিন লাগবে না স্যার। আর আমাদের নতুন জেলা সাহেব যে মানুষ, তাতে মানুষ কেন, ইঁদুরও জেল থেকে বের হতে পারবে না। এরপর শম্ভু আবারও বরফ আনতে যায় আর আতিথ উঠে সেদিনের ঘটনা চিন্তা করতে থাকে। প্রকাশ তাকে জেলে গিয়ে মারধর করে তাকে রেখেই চলে আসে, কিন্তু সকালে সে গায়েব। কিভাবে সম্ভব? তখন আমরা দেখি শম্ভু ফ্রিজারের ঢাকনা আলগা করে আর এরই মধ্যে আছে কেশবের লাশ। মর্গের ফ্রিজারে রাখার মতো রেখে দিয়েছে শম্ভু, আর সেখান থেকেই বরফ নিয়ে মদের মধ্যে দিচ্ছে। আদিত আরো জিজ্ঞেস করে, যদি ধরা হয় যে কেশব পালিয়েছে তাহলে কেন পালালো, কারণ কি হতে পারে? শম্ভু বলে, এই দুনিয়ায় এখন আমার বাপের বাচ্চা জন্ম নিতে পারবে না, আর কেশব হয়তো তার বাপের সন্ধান চাইছে তাই পালিয়ে গেছে। কথাটা একটু খোঁচা মারা টাইপ ছিল। যাই হোক, এরপর আতিথ বের হয় আর অনেক রাত হয়েছে। শম্ভু তাকে এগিয়ে দিতে আসে। এরপর এক রুমে এসে যেন হাঁপ ছেড়ে বাজে। ধরা যে পড়েনি এটাই ভাগ্য। পরের দিন আতিথ আসে প্রকাশের কেবিনে। প্রকাশ তাকে জিজ্ঞেস করে কেসের অগ্রগতি কি। আতিথ বলে, আপনি বাদে ছোট বড় সবাইকে জিজ্ঞাসাবাদ করা শেষ। প্রকাশ জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি তাকে কিছু করেছি? আতিথ বলে, কেশব সেদিন এক বৃদ্ধকে মেরেছিল, তার জন্য সিঙ্গেল সেলে রেখেছিল প্রকাশ, আর সেই রাতেই সে মারা যায়। প্রকাশ বলে, আমি এখানে জেলার, এরকম অনেক কয়েদিকে সোজা করেছি আমি। কিন্তু আতিথ বলে এটা বেআইনি। তাই প্রকাশ জেদ করে বলে, তোমার যা লেখার রিপোর্টে লিখে দাও, পারলে আমার দোষ দিয়ে দাও। আতিথ তো এবার রেকর্ডার অন করে স্টেটমেন্ট দিতে বলে। প্রকাশ নির্ভয় বলে, সেদিন রাতে আমি সজ্ঞানে জেলে গিয়ে কেশবের সাথে তাকে মেরেছি, কিন্তু খুন করিনি। তবে এরপর সামনে পেলে সেটাও করব, সাথে এটাও লিখে দিতে পারো। এরপর কনস্টেবল ডেকে আতিথকে গাড়ি নিয়ে যেতে বলে। সেদিন রাতে আমরা শম্ভুনাথকে দেখি জঙ্গলের গর্ত খুঁড়ে তাতে কেশবের লাশ পুঁতে দেয়। সেখান থেকে ফিরে ভালো করে গোসল করে পরিষ্কার করে নেয়, যাতে কোনো গন্ধ না থাকে। আর পরের দিন আমরা মঞ্জুকে দেখি জেল থেকে মুক্তি পেয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছে। বেশ খুশি মনে সে রিকশায় করে যাচ্ছিল। অন্যদিকে এই ঘটনার কারণে প্রকাশকে সাসপেন্ড করা হয়। ঘটনা চলে যায় 11 মাস পরে। সকাল সকাল আতিথকে ফোন করে তার ঊর্ধ্বতন অফিসার জানায় তাকে দ্রুত যেতে হবে। কেশবের কেস নিয়ে জরুরি তথ্য পাওয়া গেছে। আতিথ অফিসে গিয়ে স্যারের রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। ভেতরে স্যারের সাথে এমএলএর কথা হচ্ছিল ফোনে। এমএলএ তো অনেক কথা শোনাতে থাকে, আর এরই মধ্যে আতিথ ভেতরে আসে আর লাউড স্পিকার দিয়ে সব কথা শুনতে পায়। এরপর কল কেটে স্যার আতিথকে বলে সে কিভাবে কেস সলভ করলো। কেশবের কেস তাকে দেয়া হয় কারণ সে দক্ষ, কিন্তু এখন কেস এমন হলো কেন? আতিথ বুঝতে পারে না কি হয়েছে, তাই জিজ্ঞেস করে। স্যার তাকে বলে, প্রকাশের সরকারি বাংলার পেছনের জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে। আনুমানিক 1 বছর আগে হবে, মানে যখন কেশবের কেস চলছিল। এখন তদন্ত করতে হবে এটা কেশবের লাশ কিনা। যদি না হয় তাহলে তো ভালো, আর যদি হয় তাহলে আমরা সবাই বিপদে পড়ব। প্রকাশ বলেছিল সে কেশবকে খুন করেনি, তবে এমএলএর নির্দেশে তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন যদি এটা কেশবের লাশ হয় তাহলে তোমাকেও সাসপেন্ড করতে হবে। তাই সময় নষ্ট না করে যাও, আর লাশটা আদৌ কেশবের কিনা পরীক্ষা করো। আতিথ গাড়ি নিয়ে রওনা দেয়। এরপর আমরা সেই কঙ্কাল দেখি আর তদন্তকারীরা এখানে ডিএনএ স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করছে। আর এই কঙ্কালের ভেতর থেকে আতিথ একটা আংটিও পায়। হতে পারে সেটা সেই আংটি যেটা প্রকাশ কেশবকে মারার সময় খুলে ফেলে দিয়েছিল। এটাও চেক করার জন্য ফরেন্সিক তদন্তে দেয়া হয়। ঘটনাস্থল থেকে বাইরে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে আতিথ সিগারেট টানছিল। তখন সে সেই মহিলা ওয়ার্ডেন রজনীকে তার বাড়িতে দেখতে পায়। আতিথকে দেখে রজনী একটু ঘাবড়ে যায় আর দ্রুত বাসে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর এখানে আমরা তার মেয়েকে দেখি, যে তার মাকে এক গ্লাস পানি এনে দেয় আর জিজ্ঞেস করে সে কি টেনশনে আছে কিনা। রজনী তার মেয়েকে ভেতরে ঘরে যেতে বলে। এরপর আতিথকে আমরা সেই রুমে দেখি যেখানে শম্ভুনাথ তাকে আগেরবার কাজ করার জন্য সুবিধা এনে দিয়েছিল। এইবার তদন্ত টিম তাকে এসে জানায় ডিএনএ স্যাম্পল মিলে গেছে। সেদিন কেশবের সেলে গিয়ে সে একটা রক্তমাখা শার্ট পেয়েছিল, সেটার সাথেই ডিএনএ ম্যাচ করে এই তথ্য বের করা হয়েছে। সেদিন রাতে স্যারকে এইসব তথ্য জানায় আতিথ। স্যার আতিথকে কড়া করে এর সুরাহা করতে বলে, নাইলে বিনা দোষেই অনেকেই বিপদে পড়ে যেতে পারে। পরের দিন নাদিম খান চলে আসে আতিথের সাথে দেখা করতে। মূলত আতিথই তাকে ডেকে পাঠিয়েছিল। নাদিম এসে দেখে আতিথ একটা টেবিল সরাচ্ছে। সে দ্রুত এসে বলে, আপনাকে কষ্ট করতে হবে কেন স্যার, আমি করে দিচ্ছি। এরপর টেবিল দূরে আর চেয়ার দূরে রেখে নাদিমকে বসতে বলে আতিথ। তারপর বলে, তাহলে খান সাহেব কি হয়েছিল সেদিন বিস্তারিত বলুন তো। নাদিম সেই একই কথা বলে। প্রকাশ তাড়াহুড়ো করে এসে জেলের গেট খুলতে বলে। এরপর কেশবের সেলে যায়, তাকে বেধড়ক মারধর করতে থাকে। এরপর চলে আসে আর নাদিমের গেট তালা মেরে দেয়। কিন্তু ঘটনা আরো কিছু ছিল। আতিথ সেটাই জানতে চায়, যেহেতু এত সহজে ঘটনা বের হবে না, তাই সে বেল্ট দিয়ে নাদিমকে জোরে মারে। তাও নাদিম এখনো একই কথা বলে। আতিথ তাকে আবারও মারে, আর নাদিম তো বুঝতে পারে না আর কি বলবে সে। আতিথ তখন বলে, আপনি আমাকে এটা তো বলেননি যে কেশব সাহেব কিভাবে মারা গেছে। নাদিম বলে, জেলার সাহেব যাওয়ার পর কেশব বেঁচে ছিল, সে মারা যায়নি। সে আমাকে দারু রেডি করতে বলেছিল আর আমি সেটা রেডিও করে দিই। এরপর তিনি কাউকে কল করে আর আমাকে বাইরে অপেক্ষা করতে বলে। আতিথ জিজ্ঞেস করে সে কাকে কল করেছিল। নাদিম বলে, যতদূর মনে হয় সে মহিলা ওয়ার্ডেন রজনী ম্যামকে ফোন করেছিল। এরপর আদিত যায় রজনীর বাড়িতে। রজনী স্বাভাবিকভাবেই তাকে ড্রয়িং রুমে বসায়। আতিথ জিজ্ঞেস করে, কেন এসেছি সেটা আশা করি বুঝতেই পারছেন।
তো সেদিন রাতে কেশব আপনাকে ফোন করেছিল। রজনী বলে, আপনি তো সব জেনেই এসেছেন, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? আতিথ বলে, আমি জিজ্ঞেস করছি না, আপনাকে জানাচ্ছি। তো সেদিন কেশব কি বলেছিল ফোন করে? রজনী তখন বলে, জেলে একটা নতুন মেয়ে এসেছে যার নাম নয়না। কেশব তার ব্যাপারে কথা বলছিল। তখন আমি ফোন কেটে দিলাম। সেদিন রাতে কেশব আমাকে ফোন দেয় আমার ডিউটি যখন শেষের দিকে। কেশব আমাকে বলে, নয়নাকে রেডি রাখতে সে আসছে। আমি বলেছিলাম, এখন আমার ডিউটি শেষ, এইসব সম্ভব না। কিন্তু সে জোর করে। এরপর আমরা সেদিনের ঘটনা দেখি। রজনী রাতে নয়নাকে টানতে টানতে জেলের মেডিকেল রুমে নিয়ে আসে। আস্তে আস্তেই মাঝে নয়নাকে লিপস্টিক দিয়ে সাজিয়ে শান্ত থাকতে বলে। কেশব এখন মাতাল অবস্থায় আছে, তাই সে বেশি অত্যাচার করবে না। এক প্রকার জোর করেই নয়নাকে মেডিকেল রুমে নিয়ে আসে। এরপর অপেক্ষা করতে থাকে। অনেক সময় পার হওয়ার পর রজনী যখন নয়নাকে আনতে যায়, তখন নয়না বাইরেই বসেছিল। আর নয়না জানায় কেশব চলে গেছে। নয়নাও দ্রুত তার রুমে ফিরতে চায়। রজনী কোনোমতে পেছনের গেটে তালা দিয়ে মেডিকেল রুমের লাইট নিভিয়ে নয়নাকে নিয়ে ফিরে আসে। সিন বর্তমানে আসে আর আতিথ জিজ্ঞেস করে, এসব কাজ করতে আপনার বিবেক বাধে দেয় না? রজনী জানায় তার স্বামী জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার চিকিৎসার সময় কেশবই অর্থ দিয়ে সাহায্য করেছিল। বিনিময়ে তাকে এসব করতে হচ্ছে। না হলে তার মেয়ের প্রতি কেশব কুনজর দিবে। আর নয়নার ব্যাপারে সে আমাকে ২ বার থ্রেট করেছে বলেও জানায় রজনী। হয় তাকে নয়নাকে দিতে হবে, না হলে আমার মেয়েকে। মা হিসাবে তো আমি নিজের মেয়েকেই রক্ষা করতে চেষ্টা করব, তাই না? এরপর রজনী থেকে নয়নার ঠিকানা নিয়ে সেখানে যায়। নয়না এখন একটা জুয়েলারি শপের সেলসম্যান হিসেবে চাকরি করত। সেখানে গিয়ে তার সাথে দেখা করে আতিথ। আপনি তো ভালোই জব করছেন, বলে সে। আশা করি বুঝতে পারছেন কেন এখানে এসেছি। খবর তো হয়ে যাওয়ার কথা। আজ সন্ধ্যা ৭টায় পার্কের পাশে আপনার সাথে আমার দেখা করতে হবে। এটাই আপনার জন্য ভালো হবে। সন্ধ্যা ৭টায়। এরপর আমরা দুজনকে সন্ধ্যায় পার্কে দেখি। প্রথমে কিছুক্ষণ নীরব থেকে আতিথ্য জিজ্ঞেস করে, তাহলে শুরু থেকে শুরু করেন। নয়না কিছুটা বিরক্ত হয়ে বলে, আপনি যখন আমার পর্যন্ত খুঁজে চলে আসতে পেরেছেন, তাহলে একটা কথাই বলি, আমিই খুন করেছি। আপনি যাকে খুঁজছেন সেটা আমি। আমি স্বীকার করলাম, চাইলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন। এই বলে নয়না উঠে চলে যায়। আতিথ বলে, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি যাকে বাঁচাতে চাইছেন, এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি। কিন্তু আপনাকেও আমার সাথে সহযোগিতা তো করতে হবে। এই কেস এখন আমার হাতে আছে, কিন্তু এটা আমার হাত থেকে চলে গেলে কার কাছে যাবে তা আমি জানি না। এইসব শুনে নয়না আবার পাশে এসে বসে। এরপর সেদিনের ঘটনা বলতে শুরু করে। কেশবের সাথে নয়নার প্রথম দেখা হয় গাড়িতে করে জামিনের জন্য যাবার দিন। এরপর ঘটনার দিন সকালে রজনী ম্যাডাম নয়নাকে ডেকে বলে, আজ রাতে রেডি থাকবে, আমি নিতে আসব। আর এসব কাউকে যদি কিছু বলো তাহলে তোমার জীবন শেষ। নয়না তখন ভীষণ ভয় পেয়ে যায়। সেই রাতে রজনী তাকে রেডি করে জোর করে মেডিকেল রুমে নিয়ে যায় আর ধাক্কা দিয়ে কেশবের সামনে ফেলে দেয়। এরপর আমরা দেখি প্রকাশের কাছে মার খেয়ে আহত রক্তাক্ত কেশব এসে বসে আর নয়নাকে দেখেই উঠে তার দিকে এগিয়ে আসে। নয়না বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু কেশব তার সাথে অসভ্যতা করতে শুরু করে। প্রথমে ওড়না টেনে খুলে ফেলে আর এরপর নয়নাকে সেখানে থাকা বিছানায় ফেলে তার উপর আক্রমণ করে। নয়না নিজেকে ছাড়ানোর প্রচুর চেষ্টা করে আর চিৎকার করতে থাকে। মেডিকেল রুমের বাইরে মঞ্জুকে দেখি। ওই যে আমরা সেই রাতে মঞ্জুকে বের হয়ে পাশের বিল্ডিং এর পেছনে দাঁড়াতে দেখেছিলাম, এই ছিল সেই ঘটনার সময় দৃশ্য। নয়নার চিৎকার শুনে মঞ্জু ভেতরে চলে আসে আর পেছন থেকে কেশবকে আঘাত করে মাথায়। কেশব নয়নাকে ছেড়ে দেয় আর নয়না সরে যায়। কেশব একটু স্বাভাবিক হয়ে এবার মঞ্জুকে গলা চেপে বিছানার উপর ফেলে। এরপর মঞ্জুকেই গলা টিপে মারতে চেষ্টা করে। আর তখন নয়না কেশবের মাথায় মেরে মঞ্জুকে বাঁচানোর চেষ্টা করে। কেশব তখন আবার নয়নাকে আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু মঞ্জু তার আঁচল দিয়ে তার গলা চেপে ধরে। ফ্লোরে দুজনের ধস্তাধস্তি হয় আর মঞ্জু নয়নাকে পালিয়ে যেতে বলে। নয়না তখন বলে রজনী ম্যাডাম এসে পড়বে যে কোনো মুহূর্তে, কিন্তু মঞ্জু বলে সে সামলে নেবে। এরপর নয়না সেখান থেকে বের হয়ে বাহিরে বসে অপেক্ষা করতে থাকে আর মঞ্জু তো কেশবের নড়াচড়া বন্ধ না হওয়া পর্যন্ত গলা চেপে রাখে। একসময় নিস্তেজ হয়ে যায় কেশব আর রজনী এসে নয়নাকে নিয়ে যায়। মেডিকেল রুমের লাইট নিভিয়ে দেওয়ার সময় মঞ্জু কৌশলে কেশবের দেহটাকে টেনে সরিয়ে। এরপর দৃশ্য ফিরে আসে আতিথ আর নয়নার কাছে। আতিথ জিজ্ঞেস করে, এই মঞ্জুটা কে? নয়না জানায়, মঞ্জু সিনিয়র কয়েদি ছিল। ২৮ বছরের কারাদণ্ড হয়েছিল আর সাজার বেশি দিন বাকিও ছিল না তার। আতিথ জিজ্ঞেস করে, এখন উনাকে কই পাওয়া যাবে? আর জেলে উনার সাথে ভালো সম্পর্ক কার ছিল? নয়না জানায়, মঞ্জু এখন পাহাড়ের এলাকায় একটা দোকান চালায়, চা কফি নাস্তা। আর জেলের মধ্যে এক মহিলা কনস্টেবল চারুলতা আর আরেকজন কয়েদি ছিল মঞ্জুর ক্লোজ। সব ইনফরমেশন দিয়ে আতিথ নয়না থেকে বিদায় নেয়। সে তার রুমে ফিরে সবার ইনফরমেশন নিয়ে বসে। মঞ্জুর কেস ফাইল বের করে আর সেখানে মঞ্জুর একটা পাসপোর্ট সাইজের ছবি দেখতে পায়। এরপর তার আরো মনে পড়ে ঘটনার দিন রাতে ডিউটি ছাড়াও শম্ভু ২ বার জেলে এসেছিল। এবার আতিথ শম্ভুকে কল করে, কিন্তু নাম্বারটা বন্ধ পায়। আতিথের কাছে রহস্যের জট খুলতে গিয়ে আরো বেশি করে জট পাকিয়ে যায়। আমরা দেখি মঞ্জু জেল থেকে ছাড়া পেয়ে পাহাড়ের এলাকার পথে যায়। সেখানে নেমে সে শম্ভুর সঙ্গে দেখা করে আর তার সাথেই পরবর্তী গন্তব্যে রওনা দেয়। আতিথ আবারও ফিরে আসে সেই জেলে আর দেখা করে চারু আর সেই কয়েদিদের সাথে। চারুকে দেখেই বলে, মঞ্জু ম্যাডাম আপনার কথা প্রায় বলে। চারু জিজ্ঞেস করে, আতিথ মঞ্জুকে কিভাবে চেনে? আতিথ বুদ্ধি করে বলে, পাহাড়ি এলাকায় যাওয়ার সময় তার ক্যাফে পড়ে তো সেখানে খাওয়া হয় আর সে নুডলস ভালো বানায়। চারু বলে, আচ্ছা তাহলে আপনিও আশ্রমে আসা যাওয়া করেন?
আতিথ এবার লোকেশন ট্র্যাকিং করতে লোক লাগিয়ে দেয়। লোকেশন পেতেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর আমরাও দেখি মঞ্জু আর শম্ভু সুখে শান্তিতে তাদের নতুন জীবন শুরু করেছে। আবার তারা একটা ছোট ক্যাফেও চালায়। আতিথ খুঁজে খুঁজে মানুষ থেকে শুনে সেই ক্যাফেতে পৌঁছে। এরপর সেখানে আরেকজন থেকে খবর নেয় যে মঞ্জুরা পাহাড়ের আরো উপরের দিকে বাড়ি করে থাকে। আতিথ গিয়ে সেখানে হাজির হয়। বাজার থেকে ফিরে মঞ্জু ও শম্ভু তো তাকে দেখে ঘাবড়ে যায়। এরপর তারা রাতে ফায়ার ক্যাম্প জ্বালিয়ে তার পাশে বসে। আতিথ শম্ভুকে বলে, ভালোই মানুষকে বোকা বানাতে পারেন। এরপর মঞ্জুকে পুরো কাহিনী খুলে বলতে বলে। শম্ভু বলে, কিসের কাহিনী, কিসের কি? আতিথ তখন বলে, আমাকে আইজি স্যার 3 দিন সময় দিয়েছিল। তার একদিন তো রজনী আর নয়নার পেছনে গেছে, আরেকদিন গেছে আপনাদেরকে খুঁজতে, আর আজকে রাতেই আছে, তাই শুরু করুন। শম্ভু তখন বলে, বাহ, এক জঘন্য লোকের জন্য এখন পুরো টিম চলে আসছে। আতিথ বলে, সে একটা খুন করেছে, এর সাজা তো পেতেই হবে তাকে। শম্ভু বলে, খুন করেনি, আত্মরক্ষা করেছে। তখন আমরা সেই দৃশ্য দেখি। এত কিছুর পরেও কেশব মারা যায়নি। মঞ্জু যখন তাকে রেখে বেরিয়ে আসছিল তখন কেশব আবার আক্রমণ করে, আবার তার গলা টিপে তাকে মারতে চেষ্টা করে। মঞ্জু নিজেকে বাঁচাতে পাশে থাকা একটা সাইকেলের টায়ারের স্পার্ক দিয়ে কেশবের গলায় কয়েকবার আঘাত করে। আর এর কিছুক্ষণ পর কেশব সত্যিই মারা যায়। মঞ্জু কি করবে বুঝতে না পেরে শম্ভুকে কল করে। শম্ভু সব শুনে তাকে বুদ্ধি দেয়। প্রথমে রজনীর রুম থেকে পেছনের গেটের চাবি এনে গেট খুলতে বলে। মঞ্জু সাবধানে গিয়ে কষ্ট করে চাবি আনে, এরপর গেট খুলে দেয়। শম্ভু এসে সব রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে, খুনের অস্ত্র সরিয়ে ফেলে, লাশ টেনে বাইরে নিয়ে যায়। যাওয়ার সময় বলে গেট তালা মেরে চাবি জায়গা মতো রেখে দিতে। আর আজকের পর থেকে কোনো কল মেসেজ হবে না, আমরা কেউ কাউকে চিনি না আজ থেকে। এরপর মঞ্জু গেটে তালা দিয়ে চাবি রেখে চলে যায়। এইসব শুনে আতিথ বলে, এখন লাভ কি হলো, লাশ তো পাওয়াই গেল। শম্ভু বলে, এত বড় এরিয়াতে লাশ লুকিয়ে পুঁতে ফেলা অসম্ভব, কিন্তু আমি প্রকাশের বাসার পেছনেই কেন রাখলাম, কারণ যাতে সহজে পেতে পারেন। তাই লাশ আপনারা পাননি, বাবার জন্যই রাখা হয়েছে। তখন আমরা দেখি শম্ভু কাগজপত্রে সই নেওয়ার সময় ওই বাংলোর কাগজেও সই নেয়, কিন্তু সেখানে সে কোনো মেরামত তার জন্য করতে বলেনি। আর শম্ভু এই সুযোগ কাজে লাগায় এবং কেশবের লাশ পুঁতে ফেলে। শম্ভু জিজ্ঞেস করে, আংটি পেয়েছেন কিনা? ওইটা প্রকাশের আংটি ছিল। প্রকাশ ভুলে কেশবের সেলে রেখে যায়, আর কেশব সেটা হাতে পরে নিয়েছিল। কেশবের কাছে এই আংটি পেয়ে শম্ভুর কাজ আরো সহজ হয় প্রকাশকে ফাঁসাতে। সে আংটিও কবর দিয়ে দেয় কেশবের সাথে। আতিথ তাও বলে, এত কিছু করেও তো মঞ্জু আর আপনি অপরাধী, সোজা তো যাবেন জেলে। শম্ভু এবার বলে, মঞ্জু অপরাধী হলে প্রকাশ অপরাধী। এবার আমরা ফিরে যাই সেই দৃশ্যে যেখানে প্রকাশের নাম শুনে মঞ্জুর পরিচিত লাগে, কিন্তু সে মনে করতে পারে না। পরে মনে পড়ে 28 বছর আগে যেই জোড়া খুনের জন্য মঞ্জু শাস্তি পায় সেটা মঞ্জু করেনি, করেছে প্রকাশ সিং। আমরা সেদিনের ঘটনায় ফিরে যাই। সেদিন রাতে সেই প্রেমী দম্পতির সাথে ঝামেলা করতে আসে প্রকাশ। মেয়েটা প্রকাশের বোন ছিল, পালিয়ে সে এখানে আসে, কিন্তু যেতে রাজি না হওয়ায় তাদের হাতাহাতি শুরু হয়। আর এক পর্যায়ে প্রকাশ দুজনকেই টিফিন ক্যারিয়ার দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। আর মঞ্জু তাদের এভাবে দেখে ফেলে বলে তাকেও অজ্ঞান করে দিয়ে চলে আসে। এরপর মিথ্যা মামলায় 28 বছরের কারাদণ্ড হয় মঞ্জুর। তাহলে মঞ্জু যদি এখন অপরাধী হয়, কেশবকে মেরে, তাহলে প্রকাশও খুনি। আর এইসব সত্য স্বীকার করার পর যদি আমাদের শাস্তি হয় তাহলে মেনে নেব, জীবনে আছেই আর কয়দিন। সব শুনে আতিথ আলাদা দৌড়ে গিয়ে ভাবে তার কি করা উচিত। মঞ্জুর তো আসলেও কোনো অপরাধী ছিল না, প্রকাশের অপরাধেই অপরাধী। তাই আতিথ ফিরে আসে আর প্রকাশকে ডেকে জেরা করে। রেকর্ড করা জবানবন্দি আগেই ছিল, কিন্তু প্রকাশ বলে সে খুন করেনি, খুন করলে সোজা বুকে গুলি করত। এবার আতিথ বলে, তাহলে প্রাচী আর পঙ্কজকে এভাবে মাথায় আঘাত করে কেন মেরেছিলেন? প্রকাশ বলে, এত আগের কেস, এখন প্রমাণ করতে যাবে কে? আতিথ এবার আংটিটি দেখায়। প্রকাশের আর কিচ্ছু বলার থাকে না। কিছু বলার আগে আতিথ বলে, 2টা খুনের শাস্তি না হয় নাই পেলেন, একটা খুনের শাস্তি নিশ্চয়ই আপনি পাবেন। এরপর আতিথ উঠে বের হয়ে চলে যায়। আর এইখানেই এই গল্পের শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। গল্পটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।